আসসালামু আলাইকুম। আমি মাহমুদ শরীফ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। এবং আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে পাওয়ার পয়েন্ট বেসিক। এটা বিগিনারদের জন্য আর কি এই পুরো প্রেজেন্টেশনটা করা। এবং আমি যে কন্টেন্ট গুলোর কিছু অংশ এই সোর্স থেকে ইউজ করেছি, আমি নিচে মেনশন করেছি আর কি। এবং প্রথমেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল মানুষ না, মানে প্রফেশনাল বা ট্রেনার বা এরকম কেউ না। আমি আপনাদের মধ্যে একজন স্টুডেন্ট, এবং আমার কোনো ভুল ত্রুটি হলে বা কিছু ভুল বললে সেটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি জাস্ট আমার যতটুকু নলেজ আছে, সামান্য জ্ঞান, এটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এইটার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ফিল্ডে যারা আছে তাদের প্রফেশনাল কাজে বিভিন্ন প্রেজেন্টেশন করা বা বিভিন্ন জিনিস তৈরি করার ক্ষেত্রে একটা একটা স্কিল যাতে তারা পায় সেটা। এবং এটা সম্পূর্ণ একজন বিগিনারদের কথা মাথায় রেখে করা হয়েছে। এবং যারা এই সফটওয়্যারটা সম্পর্কে আপনারা জানেন তারা একটু বোর ফিল করতে পারেন, কিন্তু এর জন্য আমি আগে দুঃখ প্রকাশ করছি আর কি। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা জানা সবচেয়ে বেশি দরকার, পাওয়ার পয়েন্ট জিনিসটা কি আসলে। অনেকে এই প্রশ্নটা সবার আগে ছুড়ে দেয়, অনেকে নামও শুনে না, এবং অনেকে এটা অনেক আগে থেকে ইউজ করে। এবং পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা অনেক বেশি পপুলার, এবং এটার অনেকগুলো ভার্সন আছে। যেমন অনেকে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে মাইক্রোসফট অফিস 2007, যেটা সবাই বেশি ইউজ করে। এটা জাতীয় আর কি সফটওয়্যার বলা হয় ওই অফিসটাকে। যাই হোক, পাওয়ার পয়েন্ট হচ্ছে এরকম একটা সফটওয়্যার যেটা হচ্ছে প্রেজেন্টেশন তৈরি করার একটা সফটওয়্যার, প্রেজেন্টেশন স্লাইড আর কি। এটার বইয়ের ভাষা বা একটু ফর্মালি বলতে গেলে, পাওয়ার পয়েন্ট ইজ দ্য ক্লোজ সোর্স কমার্শিয়াল প্রেজেন্টেশন প্রোগ্রাম ডেভেলপ বাই মাইক্রোসফট। এটা হচ্ছে মাইক্রোসফটের ডেভেলপ করা একটা টুল। এবং এটার ক্ষেত্রে আমরা চাইলে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারি, বিভিন্ন প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে পারছি। এবং আমি যেটার মাধ্যমে কথা বলছি, আপনার স্ক্রিনে যেটা দেখছেন সেটাও একটা স্লাইড, এটাও পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করা হয়েছে আর কি। এবং শুধু যে পাওয়ার পয়েন্ট দিয়ে যে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করা যায় এই কথাটাও সম্পূর্ণ সত্য না, বা কিছু অল্টারনেটিভ টুল রয়েছে যেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা বর্তমানে হচ্ছে সেটা হচ্ছে গুগল স্লাইড। গুগল সিরিজের মধ্যে গুগল স্লাইড হচ্ছে অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার। এটার সুবিধা হচ্ছে এটার মাধ্যমে অনলাইনেও কাজ করা যায়। যেমন রিমোটলি কেউ চাইলে একাধিক ব্যক্তি গ্রুপ আকারে এটা কাজ করতে পারে। এবং ক্যানভা তো আরো বেশি এখন সবাই এটা ইউজ করতেছে। আর ফিগমা হচ্ছে আরেকটা সফটওয়্যার যেটা অত বেশি পপুলার না, কিন্তু অ্যাডভান্স লেভেলে অনেক এটা পছন্দ করে আর কি। তো আজকের স্লাইড বা আজকের যে প্রেজেন্টেশন কি কি কভার হবে আর কি। প্রথমেই চেষ্টা করবো যে পাওয়ার পয়েন্টের কিভাবে একটা প্রেজেন্টেশন ওপেন করে ফার্স্টে, এবং এরপরে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নতুন কোনো প্রেজেন্টেশন ওপেন করা, এবং এটার মধ্যে পার্থক্যটা কি আসলে। নতুন প্রেজেন্টেশন বলতে কি, এর মানে হচ্ছে আগে কেউ একজন একটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছিল, সেটা আপনি নতুন করে আর কি উপস্থাপন করবেন, বা আপনি কাজ করার জন্য সেটা খুলবেন আর কি, এটাই হচ্ছে। এবং সেভ এ স্লাইড শো মানে একটা প্রেজেন্টেশন তৈরি করার পর এটা কিভাবে সেভ করতে হয় এবং কি কি ফরম্যাটে সেভ করা যায়, কি কি অপশন আছে এরকম। আর ক্রিয়েট এ নিউ স্লাইড হচ্ছে অনেক সময় স্লাইড ওপেন থাকে না, এবং কিভাবে নতুন স্লাইড অ্যাড করতে হয় এই স্লাইড নিয়ে অনেকে হ্যাসেল থাকে, বিভিন্ন কিছু জানে না, বা কিভাবে রিমুভ করতে হয় এই বিষয়গুলো নিয়ে। আর অ্যাড স্লাইড হচ্ছে নতুন করে স্লাইড হঠাৎ করে নেওয়া যায় কিভাবে, ব্ল্যাঙ্ক স্লাইড আছে এখানে বিভিন্ন। ইনসার্ট পিকচার মানে সোজা বাংলা যে পিকচার আর কি ইনপুট করা, যেটা হচ্ছে পিকচার স্থাপন করা। এবং ইনসার্ট ক্লিপ আর্ট বা ফ্লোট, এটা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আগে থেকে তৈরি করা থাকে, কিছু ইন্টারফেস ওগুলো আপনি জাস্ট ইউজ করতে পারেন, এবং ডিফল্ট হিসেবেই থাকে অনেক ক্ষেত্রে। আর ফরম্যাট পিকচার এন্ড ফরম্যাট ফন্ট, এটার কাজ হচ্ছে ফরম্যাট করা, সোজা বাংলায় কোনো কিছুরে মেকআপ করানো, মেকআপ করে এটাকে রিসাইজ করে পলিশ করে সবার সামনে উপস্থাপন করা আর কি। হেডার এন্ড ফুটার সবাই জানেন, হেডার এন্ড ফুটার রিলেটেড টু, এটা হচ্ছে মাথা এবং ফুট মানে পায়ের সাথে সম্পর্কযুক্ত। মানে একটা একটা স্লাইড ভাবে একটা পেজের উপরের দিকে কিছু থাকলে সেটাকে হেডার বলে, নিচের দিকে সেটাকে ফুটার বলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের টিচাররা ক্লাসে বিভিন্ন স্লাইডের সময় পেজ নাম্বার দিয়ে থাকে, এবং প্রেজেন্টেশন টপিক গুলো কোনায় উপরে বা নিচে মেনশন করে। এই কাজটা হেডার এবং ফুটার দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। হাইপার লিঙ্ক হচ্ছে কোনো কিছু লিঙ্ক তৈরি করা। আমরা চাইলে যে কোনো ফাইলের লিঙ্ক দিতে পারি, এরকম সফট যে কপি গুলো আছে, সফট যে কি বলে ডকুমেন্টের মধ্যে দিতে পারি, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন ওয়েব লিঙ্ক গুলো এটার সাথে অ্যাড করতে পারি। এবং আরেকটা হচ্ছে টেবিলের কাজ হচ্ছে সফট তৈরি করা। চার্ট, বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, পাই চার্ট, বার চার্ট, কলাম চার্ট, এটসেট্রা।
এই ধরনের কাজ। আর স্লাইড থিমটা কেন ইম্পর্টেন্ট? থিমস হচ্ছে এরকম একটা ব্যাপার যে মনে করেন যে একটা পরিবেশ তৈরি করে দেয়, যাতে আমি একটা বাসার মধ্যে ঢুকলেই বুঝতে পারি যে এই পুরো বাসাটা একটা বাসা। মানে আমার যাতে কোনো সময় এরকম ফিল না আসে যে আমি ভিন্ন কোনো বাসায় ভিন্ন কোনো রুমে ঢুকে গেছি। ঠিক একইভাবে স্লাইডের মধ্যে যখন আমরা ঢুকবো তখন বুঝতে পারি যাতে এই স্লাইড বা এই কন্টেন্টটা একজনেরই তৈরি করা এবং একই রিলেটেড কথাবার্তা বলা আছে। এটার একটা হায়ার, এটা একটা ফ্লো মেনটেন করা আর কি। এটা হচ্ছে। আর স্লাইড ট্রানজিশন হচ্ছে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে যায়। ঠিক একইভাবে স্লাইড ট্রানজিশন বলতে একটা স্লাইড শেষ হওয়ার পরে আরেকটা স্লাইড আসার আগে যে ইটা আছে, আউটলুকটা আছে, কিভাবে আসবে, এই জিনিসটাকে ট্রানজিশন বলে। রিয়েল এন্ড স্লাইড বলে। এটা দিয়ে অনেক বেশি সমস্যায় পড়ে যে স্লাইড তৈরি করে ফেলেছি, কিভাবে এখন আমি সামনে নতুন করে স্লাইড গুলোকে অর্গানাইজ ভাবে সাজাবো আমার টপিক অনুসারে, এটা করা যায়। এবং প্রিভিউ প্রেজেন্টেশন, অনেকে প্রেজেন্টেশন করতে গিয়ে থাকে যে প্রেজেন্টেশন স্লাইড সব মুডটাই খুঁজে পায় না। এটা একটা সমস্যা। আমি জানি আপনারা হয়তো বা এই বিষয়গুলো অনেক আগে শিখেছেন বা জানেন। আমি এটা একদম বিগিনারের কথা চিন্তা করে এইভাবে বলছি। ভিউ আউটলাইন হচ্ছে একদম ভিউ জিনিসগুলো কন্ট্রোল করা। অনেক সময় দেখা যায় যে গ্রে স্কেলে করা লাগে আমাদের কাজগুলা, বিভিন্ন স্কেলে এই জিনিসটা কন্ট্রোল করা যায়। প্রিন্ট লেআউট হচ্ছে হ্যাং আউট, যেটা এই জিনিসটা তো প্রিন্ট করার সময় বা একটা হার্ড কপি বের করার সময় আমরা কি 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 বলে প্রপার্টিজ গুলা ঠিক করে দিতে পারি এবং এগুলা নিয়ে এখন আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব আসলে। তো দেখার জন্য আমি মূল ইসে চলে আসলাম। এখন এখন হচ্ছে পাওয়ারপয়েন্ট ইন্টারফেসটার সাথে পরিচিত হব আর কি মূলত। এখন এই বক্সটা দেখতে পাচ্ছেন হয়তোবা, এই বক্সটার মধ্যে আমি যদি একটু দিয়ে দেখাই, এই যে এই জিনিসগুলা এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস বলতে আমরা তাড়াতাড়ি যেটাকে অ্যাক্সেস করতে পারি। যেমন অনেকের কিছু পছন্দের টুল থাকে, যেমন আমার একটা পছন্দের টুল হচ্ছে আমি হচ্ছে এই কিভাবে আমি করি আর কি, নতুন নতুন স্লাইডের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো এরকম একটা টুল আছে। এই জিনিসটা আমি উপরে দিয়ে রাখি আর কি। এবং এরপরের যেই কলামটা, যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় রিবন। মূল কথা এক কথায় হচ্ছে রিবন হচ্ছে, এটা একটা বার বলা হয়, রিবন বার বলেন বা রিবন বলেন। এবং রিবনের মধ্যে অনেকগুলো মেনু থাকে এবং এই মেনুগুলা ওপেন করলে দেখা যায় এরকম একটা বক্স খুলে যায়। এই বক্স গুলাকে বলা হয় মেনু। এবং মেনুর আন্ডারে অনেকগুলো সাব মেনু থাকে এবং আপনার লক্ষ্য করতেছেন যে এইখানে স্লাইড লেখা আছে এবং এইখানে ফন্ট লেখা আছে, এগুলাকে এক একটা সাব মেনু বলা হয়। এবং এই রিবনটাকে সম্পর্কে আপনার হয়তোবা একটু আগে আমি ধারণা দিয়েছিলাম যে রিবনটা কি। এখন হোম যদি আরো স্পেসিফাই, হোম একটা রিবন, ইনসার্ট আরেকটা রিবন, এখানে একটু বড় করে দেখতে পাচ্ছেন, এবং ডিজাইনার একটা এইরকম আর কি। রিবনটা মূলত ওই মেনু গুলো অ্যাক্সেস করার জন্য ওরা সুন্দর করে আর কি একটা ফোল্ডারের মতো করে দিয়েছে, বা একটা রুমের মধ্যে আলাদা আলাদা যেমন সেল করে দেওয়া, ওই সেল করে দেওয়া আর কি। এখন আমরা দেখবো যে কিভাবে যে একটা নিউ প্রেজেন্টেশন আর কি করা যায়, তৈরি করা যায়। এখন এর জন্য আমার যে কাজটা করতে হবে, নিউর জন্য প্রথমে একটা ফাইলে যেতে হবে। ফাইল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে এই জিনিসটা ফাইলে দেখা যাচ্ছে। ফাইলের পরে এখন নিউ আছে একটা অপশন, নিউতে করলে আমরা সম্পূর্ণ নতুন একটা প্রেজেন্টেশন স্লাইড বা প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে পারবো। এখন যদি আমি ফাইলে ক্লিক করি এবং এখানে নিউতে চাপ দিই, এখন দেখা যাবে আমার অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। আমি এখানে ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে সম্পূর্ণ নতুন এটা একটা নতুন প্রেজেন্টেশন, এবং এটা আমি এটা জাস্ট কেটে দিচ্ছি, আমি ডোন্ট সেভ দিচ্ছি। আচ্ছা, এবং এইটা আরেক ভাবে করা যায়, যেটাকে বলা শর্টকাট। যখন আপনি কাজ করতে করতে কাজটা খুব বেশি ফাস্ট হয়ে যাবেন, তখন আপনি এইভাবে ম্যানুয়ালি করার সময় অপচয় হয়, তখন দেখা যায় যে শর্টকাট ইউজ করা হয়। শর্টকাটের জন্য কন্ট্রোল প্লাস এন যে প্রেস করলে দেখবেন নতুন আরেকটা এই সেম উপায়ে একটা নতুন প্রেজেন্টেশন আর কি ওপেন হচ্ছে। এটা হচ্ছে কিভাবে একটা প্রেজেন্টেশন ওপেন করে। আশা করি ক্লিয়ার সবাই। এবং পরবর্তী হচ্ছে ওপেন এন্ড এক্সিস্টিং প্রেজেন্টেশন। এটার কাজ হচ্ছে একটা প্রেজেন্টেশন আগে থেকে তৈরি করা। যেমন আমি যে প্রেজেন্টেশন নিয়ে কাজ করতেছি, এটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন এইরকম যদি অন্য কোনো প্রেজেন্টেশন ওপেন করতে চাই, তখন আমার এই ফাইলে গিয়ে সেম ভাবে ওপেনে ক্লিক করতে হবে।
এইখানে আবার দেখাই, ফাইলে গিয়ে যদি ওপেনে ক্লিক করি, আমার এখানে শো করতেছে আমার পূর্ববর্তী কতগুলো স্লাইড রয়েছে আর কি, এগুলো আর কি ওইখানে আছে। এবং এটা শর্টকাট হচ্ছে Ctrl+O, দ্যাটস মিন ওপেন। এখন যেটা অনেক কিছু জানেন না যে সেভ অপশনটা নিয়ে, অনেকে অনেক সমস্যা থাকে কিভাবে যে প্রেজেন্টেশনটা তৈরি করলেন। অনেকে দেখা যায় অর্ধেক প্রেজেন্টেশন তৈরি করার পরে প্রেজেন্টেশনটা যে কোনো কারণে ডেস্কটপ হইলে কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে পুরো স্লাইডটাই নষ্ট হয়ে যায়, বা অনেক সময় কম্পিউটার হ্যাং করার কারণে চলে যায়। এর জন্য আমরা যেটা রেকমেন্ড করি, প্রথমেই যখন আপনি একটা স্লাইড রেডি করবেন বা একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করবেন, তখনই আপনি সেভ করে নেবেন ফাইলটা। তাইলে হয় কি, একটা স্টেজ পর্যন্ত আপনার জিনিসটা সেভ থাকে আর কি। এটার জন্য ফাইলে যাবেন, একইভাবে ফাইলে যাওয়ার পরে আপনি সেভ অ্যাজ অথবা সেভে যাবেন। প্রথমবার করার জন্য সেভ দিলে হবে, আর সেভ অ্যাজ হচ্ছে বারবার যদি করতে চান সেভ বিভিন্ন ফরম্যাটে, তখন সেভ অ্যাজ দিবেন আর কি। সেভ অ্যাজ আপনি যদি যান, এখানে ব্রাউজে গেলে একটা ফাইলে আপনি সিলেক্ট করতে হবে, এবং ফাইল সিলেক্ট করার ক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে সেভ এস টাইপ দেওয়া আছে। এখানে আপনি ফাইল নেম দিতে পারেন যেটা খুশি, আর নিচে টাইপ দিতে, এখানে টাইপ অনেক ধরনের টাইপ রয়েছে। আমার বর্তমান যেই ফরম্যাটে আছে সেটা হচ্ছে PPTX বলা হয়, এবং আরো অনেক ফরম্যাট আছে। এবং আপনি চাইলে এটার মাধ্যমে PDF এ করতে পারেন এবং XPS ডকুমেন্ট করতে পারেন। এখানে আপনি চাইলে ভিডিও রেন্ডার করতে পারবেন, ছোট ছোট ভিডিও গুলো বা GAIF এই টাইপের কাজগুলো করতে পারবেন। এটা নিজেরা যখন এক্সেস করবেন তখন আরো ভালো একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, আমরা তাহলে এখন কোনো কিছু সেভ করছি না, সামনে যাচ্ছি আর কি। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আপনারা কি আমাকে শুনতেছেন? হ্যালো? আচ্ছা শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো অ্যাড আ স্লাইড। যখন নতুন কোনো প্রেজেন্টেশন ওপেন করি, তখন সেটার মধ্যে আপনার আমার যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এরকম কোনো স্লাইড থাকে না অনেক ক্ষেত্রে নতুন সেভ করার ক্ষেত্রে। তখন অ্যাড স্লাইডের ক্ষেত্রে তখন এতক্ষণ কিন্তু আমরা ফাইল নিয়ে কাজ করছি, ফাইল রিবনের আন্ডারে যত কিছু আছে প্রায় দেখার ট্রাই করছি। এখন দেখবো আচ্ছা হোমের আন্ডারে কি কি আছে আর কি। এখন হোমে গেলে, আমরা যদি যাই হোমে গেলে, এইখানে দেখা যাচ্ছে নিউ স্লাইডে চাপ দিলে অনেকগুলো স্লাইড চলে আসছে, এবং এইটার স্লাইডের ভেরিয়েশন দেখলে একটু বুঝতে পারবেন। প্রথমে কিন্তু বোঝা কঠিন যে এখানে যে টাইটেল স্লাইড বলতে প্রথমে একটা প্রেজেন্টেশন তৈরি করার কোন বিষয় করবেন, কি করবেন, এটা টপিকটা থাকবে টাইটেল স্লাইডে। এরপরে আছে টাইটেল এন্ড কন্টেন্ট। এরকম টাইটেল এন্ড কন্টেন্টের মানে কি? টাইটেল হচ্ছে যে ওই পার্টিকুলার টাইটেলের আন্ডারে যে সাব টপিক গুলো আছে ওগুলার মধ্যে উপরে একটা হেডলাইন দিয়ে আপনি একটা কন্টেন্ট দিলেন আর কি। এরপর সিলেকশন, হেডার, এরকম পার্ট করা থাকলো দুইটা অংশ, এবং টু কন্টেন্ট দিতে পারেন। এবং কম্পারিজন, অনেক সময় তুলনা করা প্রয়োজন হয়। বাম দিকে আমরা আগে স্কুলে বা কলেজে থাকতে তুলনা করতাম আর কি টেবিল দিয়ে, ওইরকম করা যায় এখানে। এরপরে টাইটেল স্লাইড আছে শুধু, এবং ব্ল্যাঙ্ক স্লাইড আছে। ব্ল্যাঙ্ক স্লাইডটা হচ্ছে সবচেয়ে মজার একটা স্লাইড, যেটার মধ্যে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এবং যারা প্রফেশনাল কাজ করে তারা কখনই এই ইন্টারফেসটাকে রেকমেন্ড করে না। তখন তারা বলে কি, আপনি একটু ব্ল্যাঙ্ক স্লাইড নেন এরকম। এই যে দেখেন একটা ব্ল্যাঙ্ক স্লাইড আসছে, যদিও আমি এই জিনিসটা আসার কারণ একটু পরে বলছি। ব্ল্যাঙ্ক স্লাইড আসলে হয় কি, আপনি নিজের মতো করে আপনি নিজের টুল নিয়ে ডিজাইন করতে পারেন। বিগিনারদের জন্য ওই ইন্টারফেসটা খুবই প্রয়োজন আর কি, ওইভাবে আগাবেন সবাই, এটা রেকমেন্ডেড। এবং এখন হচ্ছে দেখবো যে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল মানে কি। ইনসার্ট মানে স্থাপন করা। মূল বাংলা যদি আমি বলি, ভেঙে ভেঙে বললে এরকম আসে যে একটা ফাইলের মধ্যে একটা পিকচার ইনসার্ট করার জন্য সেম এখানে ইনসার্ট নামে আরেকটা ট্যাব রয়েছে। এর আগে আপনাদের দেখে হোমের আন্ডারে কি কি রয়েছে। হোমের আন্ডারে যদি দেখি যে আমরা তো এই স্লাইডটা কভার করলাম, স্লাইডের লেআউট গুলো দেখছি কি কি লেআউট রয়েছে। এবং এইখানে একটা ফন্ট নামে একটা বক্স দেখতে পাচ্ছেন। এই ফন্টের কাজ হচ্ছে আমি এই ফন্ট গুলাকে আমার মতো করে পছন্দ মতো করে বড় ছোট এবং বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবো। এখানে বিভিন্ন ফন্ট দেওয়া রয়েছে, এই ফন্ট গুলো আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। দেখাই একটু, যেমন এইটা সিলেক্ট করার পরে আপনি যদি ফন্ট গুলো চেঞ্জ করে দেন, দেখবেন এই ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে চাইলে বোল্ড করতে পারেন, আপনি চাইলে ইটালিক করতে পারেন, চাইলে আন্ডারলাইন করতে পারেন, চাইলে এগুলা নিজেরা একটু
নিজের এক্সেস করে আমি দেখাইলে হয়তো একটু সময় লাগবে, আমি দেখাইতে পারবো, আমার তেমন কোনো সমস্যা নেই। এইখানে আরো কিছু অপশন দেখতে পাচ্ছেন। প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ তৈরি করতে বা একটা প্যারাগ্রাফে অর্গানাইজ করতে কি কি প্রয়োজন হয় সব এলিমেন্ট এখানে দেওয়া আছে। যেমন এখানে আপনি অ্যালাইনমেন্ট দেখতে পাবেন, লেফট অ্যালাইনমেন্ট, এটা লেফট অ্যালাইনমেন্ট আছে। আমি যদি মিডল অ্যালাইনমেন্ট দেই তাহলে এইরকম একটা কিছু দেখতে পাবেন, যেটা শুরু হয় দুই সাইড থেকে এবং মাঝামাঝি চলে আসে, মানে সবকিছু মাঝামাঝি, শুরু মাঝ থেকে দুই দিকে সমান দূরত্ব থাকে। এটা এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, যেটা শুরু হয় রাইট, যেই আমার একটা কি বলে এরিয়া এর বাম দিকে থাকা ট্রাই করা। জাস্টিফাইড হচ্ছে মূলত দুই সাইড সমান ভাবে কভার করে। আচ্ছা আমি আগের অবস্থানে চলে যাই। অলরাইট, এখন হচ্ছে এরপরে এগুলো আস্তে আস্তে আমরা দেখবো। এরপর এখন যেটা দেখতে ইনসার্ট পিকচারের ক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করতে হবে, ইনসার্ট বারে যেতে হবে, এরপরে যেতে হবে হচ্ছে লোকেশন অফ দা ইমেজ, কোথায় রেখেছিলাম বা কোথা থেকে নিব আমার, এটা হচ্ছে ওইখান থেকে। তাহলে আমি দেখি কিভাবে ইনসার্টের মধ্যে দেখলাম, এরপর হচ্ছে পিকচারে যাব, পিকচার গেলাম, পিকচার আসলে আমার একটা এরকম একটা কিছু ওপেন হয়ে গেল আর কি। এখন আমি জাস্ট এখান থেকে একটা পিকচার ওপেন করলাম আর কি, একটু সময় নিবে। আচ্ছা এই একটা পিকচার ওপেন হইলো, এই তো মনে করেন এইরকম একটা পিকচার ওপেন হয়ে গেল। এটা মূলত হচ্ছে কিভাবে একটা পিকচার ইনসার্ট করে। এই স্লাইডের কাজটা এইরকম যে আমরা দেখবো জাস্ট পিকচার কিভাবে ইনসার্ট করে, এটা সবাই আশা করি ক্লিয়ার। এবং ফরম্যাটিং পিকচারের ক্ষেত্রে বাকি টুলগুলোর কাজ আমি দেখাবো আর কি। এবং ইনসার্ট ক্লিপ আর্ট যেটা বলে, ক্লিপ আর্ট হচ্ছে আমি আগে বলছি এটা কাইন্ড অফ স্মার্ট আর্টের মতো, এই অফ ক্লিপ আর্ট কথাটা আগের ভার্সনে ছিল 7 বা ওই সময়। এখন এইখানে আপনারা দেখতে পাবেন যে স্মার্ট আর্ট বলে একটা অপশন রয়েছে। স্মার্ট আর্টের কাজটা কি, স্মার্ট আর্ট যদি ওপেন করেন বিভিন্ন ইন্টারফেস দেখতে পাচ্ছেন, মানে ওরা আগে থেকে রেডি করা। আপনি যখন বিভিন্ন তালিকা তৈরি করবেন, বিভিন্ন চেইন বা সার্কেল, এই সাপোজ এটা সিলেক্ট করলাম, এরকম একটা কিছু আর কি আপনি পেয়ে গেলেন। এখানে আপনি নিজের মতো করে এখানে এডিট করতে পারলেন, যেমন কোনো কিছু লাইফ সাইকেল যদি দিতে চান এখানে দিতে পারলেন, এখানে সাপোজ একটা কিছু লেখা দিলেন, এরকম করে। আবার চাইলে এখান থেকে বিভিন্ন ফরম্যাটে গিয়ে বা ডিজাইনে গিয়ে বিভিন্ন ধরনের কালার আপনি চুজ করতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, একদমই সহজ। এবং এইখানে কালার অপশন আছে, কালারে গিয়ে আপনি যেটা যেই রকম খুশি সেই রকম করতে পারবেন আর কি। মাল্টিপল কালার বলেন, সিঙ্গেল কালার, হোয়াইট, ব্ল্যাক, যা খুশি তা করতে পারবেন। আশা করি এই স্লাইডটার কাজ হচ্ছে এটা ক্লিয়ার। এবং নেক্সট স্লাইডে আমরা যাব। নেক্সট স্লাইডের কাজ হচ্ছে ফরম্যাট দ্য পিকচার। ফরম্যাট পিকচারের কাজটা হচ্ছে পিকচারটাকে মেকআপ করা বা পলিশ করা। আমি এই পিকচারটাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা এখানে, আচ্ছা এই পিকচারটা তো ফার্স্টে আমরা দেখেছিলাম যখন নিয়েছিলাম এইরকম অবস্থানে ছিল, কিন্তু আমার এইটার দরকার নাই এত বড়, এটাকে ছোট করে আনবো, শ্রিঙ্ক করব। তখন করব কি, এই কোনার যে ডটেড বাটনটা আছে এই ডটেডটা দিয়ে লেফট বাটন প্রেস করে নিচের দিকে আমার প্রয়োজন মতো নিয়ে আমি ছোট করব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগ দ্য কর্নার ডট, যেটা একটু আগে করলাম, এই ড্রাগ দ্য কর্নার ডট। এখন এটার মধ্যে শুধুমাত্র একটা একটা করে দেখবো ফরম্যাট ব্যাক পিকচারের জন্য আমরা ফরম্যাট ট্যাবে চলে যাব, ওইটাকে আগে সিলেক্ট করে পরে ফরম্যাটে চলে যাব। এরপরে এখানে দেখবেন যে কতগুলো অপশন রয়েছে আর কি। এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনি দেখেন যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ডার্ক হয়েছে আর কি, একটু এরকম আর কি কালার চেঞ্জ করা যায়। এবং এইখানে এই ধরনের বর্ডার রয়েছে আর কি, আপনি চাইলে বর্ডার ইউজ করতে পারবেন। এখানে দেখলে অনেক বর্ডার রয়েছে এবং বর্ডারের গুলো কালার কি হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এবং বর্ডারের উইডথ কত হবে সেটাও এখান থেকে দিতে পারবেন, মোটা চিকন এইভাবে হয়। এগুলা জাস্ট নিজের এক্সপ্লোর করবেন, যারা একদম বিগিনার তাদের জন্য বলছি আর কি। যারা জানেন তারা তো অবশ্যই জানেন। এবং এইখানে অল্টারনেটিভ টেক্সট একটা অপশন থাকে। অনেক সময় কি আমরা বড় কোনো প্রেজেন্টেশনের সময় পেন ড্রাইভে একজন থেকে আরেকজনের ফোল্ডার নিলে এই ছবিগুলো মিসিং হওয়ার সম্ভাবনা থাকে, তখন অল্টার একটা টেক্সট দেওয়া যায়, যে আপনি একটা মেসেজ দেন যে এখানে কি ছিল ওইরকম একটা বার্তা দিতে পারেন এইখানে। এবং এই পিকচার গুলাকে আপনি অর্গানাইজ, এখন মনে হচ্ছে কি এই পিকচারটা নিচে এইটা উপরে দিব, এখন কিভাবে দিব এটাকে নিচে, এর জন্য এইখানে একটা অপশন রয়েছে অ্যারেঞ্জে গেলে আপনি ব্রিং দা
ব্যাকওয়ার্ড, এটাকে প্রেস করে ব্রিং দ্য ব্যাকওয়ার্ড দিলেই দেখবেন এটা নিচে এটা চলে গেছে। আই থিঙ্ক আপনারা দেখতে পাইছেন বিষয়টা। এরপরে এখানে ক্রপ আছে, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের। ক্রপ মানে কাটা আর কি। এইভাবে আপনি ধরে যতটুকু প্রয়োজন বা যতটুকু দরকার ওইভাবে আপনার রেশিও অনুযায়ী আপনি নিতে হবে। এখানে চাইলে আপনি সাইজ দিয়েও, আপনার প্রয়োজনীয় সাইজ দিয়েও আপনি ম্যানুয়ালি করতে পারেন আর কি। আশা করি এই স্লাইডটা ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে টেক্সট ফরম্যাটিং বা ফন্ট। এটা আমি একটু আগে হয়তো আলোচনা করেছি। এখানে কিভাবে আর কি ফন্ট ছোট বড় করা, ফন্ট পলিশ করা, ফন্টের বিভিন্ন ফন্ট ফরম্যাটে গেলে আপনি দেখতে পারবেন যে এইখানে ফরম্যাট গুলা, আমি জানি না এটা ভিজিবল কিনা, এটা যদি সিলেক্ট করি আমি এইটা দেই, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি। এখানে অনেকগুলো অপশন রয়েছে, মোটা চিকন, আমি জানি না আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এরকম আর কি। এখানে ফন্টের শেপ রয়েছে। শেপ বলতে আমি কিন্তু এখানে পুরো একটা শেপের মধ্যে লিখছি, তাই এই শেপটা কি চেঞ্জ হচ্ছে দেখাচ্ছি। এটা একটা বক্স নেওয়া, বক্সের মধ্যে লেখা, তাই আমি যদি এখানে কালার চেঞ্জ করি এই পুরো বক্সের কালারটা চেঞ্জ হচ্ছে আর কি। একটা একটু এই তো ঠিক আছে। এবং এই বক্সটা যদি আমি বর্ডার দিতে, এইখানে দিলে একটা বর্ডার দিতে পারবো আর কি। এখন আপনারা মনে করছেন যে কিভাবে কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য আলাদা একটা অপশন রয়েছে। এখানে দেখা আছে যে ওয়ার্ড আর্ট স্টাইল, এইখানে দেখাচ্ছে টেক্সট ফিল। ফিল মানে হচ্ছে কালার আর কি। এইখান থেকে আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। শুধু কালারই না, এখানে চাইলে আউটলাইন চেঞ্জ, আউটলাইন হচ্ছে বাইরের যে আউটলাইনটা থাকে, বাইরের যে হালকা করে যেটা থাকে ওইটা এখান থেকে এডিট করতে পারবেন। টেক্সটের ক্ষেত্রে সেম, এখানে ব্রিং ইট, একটা টেক্সটের উপর আরেকটা টেক্সট নেওয়ার জন্য এরকম কিছু দিতে পারেন, সেম কাজ। ওভারঅল এটা হচ্ছে মূলত টেক্সট পলিশ বা টেক্সট মেকআপ করা, এরকম আর কি। এখন দেখবো যে ইনসার্ট হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারের কাজটা আমি ফার্স্টের দিকে বলছি যে উপরে যদি আমি কোনো ডেট বা কোনো পেজ নাম্বার নিচে বা উপরে দিতে চাই, তাইলে হচ্ছে হেডার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা করলে এরকম একটা পপ আপ আসবে। আমি যদি প্র্যাকটিক্যাল দেখাবো একটু পরে, এখানে অপশন আছে ডেট এন্ড টাইম, স্লাইড নাম্বার, ফুটার। কিভাবে কি প্রিভিউ দেখে আপনি আপনার মতো করে শুধুমাত্র এই পেজের জন্য দিতে, যদি দিতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই প্লেস করতে হয়। এবং যদি সবগুলো পেজে সেম কি বলে সেম ইফেক্টটা যদি দিতে চান তাহলে অ্যাপ্লাই অল দিবেন আর কি। আচ্ছা, আমি এটা করার জন্য প্রথমে যেটা দিতে হবে, ইনসার্টে যাবেন, এরপর দিন হেডার এন্ড ফুটারে যাবেন। তাহলে আমরা চলে যাই ইনসার্টে, এবং হেডার এন্ড ফুটার এই দিকে রয়েছে, এই দিকে এই দিকে পেয়েছেন আর কি। এখানে আমি যদি ডেটে প্রেস করি, ডেট কিরকম হবে এরকম। আমি যদি অ্যাপ্লাই দেই তাহলে হয়তোবা নিচের দিকে, আমি একটু বড় করে দেখে, এই দেখেন ডেটটা ভিজিবল এখান দিয়ে, এরকম আর কি। এবং আমি আগে একটু দেখাই দিচ্ছি যে ইনসার্ট ফন্টে যে আপনারা যদি নতুন কোনো টেক্সট বক্স নিতে চান সেক্ষেত্রে কিভাবে নেবেন, সেটা করার জন্য ওয়ার্ড আর্ট আছে একটা। ইনসার্টের ক্ষেত্রে ওয়ার্ড আর্ট মানে ওয়ার্ড আর্টে এখানে একটা ওয়ার্ড নিলে এটা একটা ব্ল্যাক। এখন সাপোজ আমি নিউ একটা ফিচার, নিউ অপশন দিয়ে দিলেন, এরকম একটা টেক্সট অ্যাড করলে এই জন্য আর কি আপনারা এইরকম করে আর কি নতুন কিছু নিতে পারেন। এটা চাইলে ছোট বড় করতে পারেন আপনি, ছোট বড় করে এদিক সেদিক যেখানে প্রয়োজন সেখানে অ্যালাইনমেন্ট দিতে পারেন আর কি। এটা দেখাই দিলাম আর কি। অনেকে হয়তো বা এটা প্রশ্ন করতেন আর কি। যাই হোক, এখন নেক্সট চলে যাই। আচ্ছা, হাইপার লিঙ্ক কি জিনিস? হাইপার লিঙ্কটা একটু দেখাই। হাইপার লিঙ্ক হচ্ছে যেটা কোনো কিছু লিঙ্ক তৈরি করা একটার সাথে আরেকটা। যেমন আমি একটা ওয়েবসাইটে চাইলে লিঙ্ক তৈরি করে দিতে পারি আমার স্লাইডে। অনেক সময় দেখা স্লাইডে বেশি ইনফরমেশন দিলে ভালো দেখায় না, সেই ক্ষেত্রে আমরা করি কি, ছোট্ট একটা টাইটেল দিয়ে সেইখানে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করে পরবর্তীতে মূল ওয়েবসাইট বা মূল যে ফাইলটা ওইখান থেকে ওপেন করি। বা আমরা যখন কোনো ডকুমেন্ট একজন সাবমিট করি তখন হাইপার লিঙ্ক গুলো খুব বেশি কাজ করে। সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাড করব, আমরা যদি দেখাই যে এখানে একটা হাইপার লিঙ্ক রয়েছে। ক্যাম্পিউশনের ফেসবুক গ্রুপে যাওয়ার জন্য আমি একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করেছিলাম। এখানে যদি ধরি দেখবেন যে নিচে একটা ছোট অ্যাড্রেস দেওয়া আছে। আমি যদি প্রেস করি সোজাসুজি এখানে চলে যাবে আর কি আমার উইন্ডোতে। যদিও এটা আমি এখন আচ্ছা
এটা সোজাসুজি ওই কম্পিউশনের ইসে চলে যাবে আর কি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? তোমার ওই আগের slide দেখা যাচ্ছে, কনফিউশনের গ্রুপটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওইটা ওইটা হয়তোবা ওই আমি এই উইন্ডোটা অন করেছি তো এই জন্য আর কি। আপনারা চাইলে হয়তোবা দেখতে পারেন, আমি দেখাইতে পারি, কিন্তু আপাতত এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা লিংক দেখা যাচ্ছে আর কি। এটা কি দেখা যায়? হ্যাঁ, লিংক দেখা যাচ্ছে। তুমি এখন কারণ দেখো হচ্ছে যে কি এটা চাপ দিলে আমার এখানে ওপেন হয়েছে, কিন্তু আমি জাস্ট একটা উইন্ডো ওপেন করাতে আপনারা দেখতে পাচ্ছেন না আর কি। যাই হোক, মানে এটা কিভাবে অ্যাড করে, এটার জন্য প্রথমে ইনসাইডে যেতে হয়। ইনসাইডে যাবো, এরপরে আমরা দেখবো যে হাইপার লিংক কই। এখানে হাইপার লিংক নাই নতুন ভার্সনে। এখানে অ্যাড এ হাইপার লিংকটা আমি দিতে হবে। এটা যদি প্রেস করি এরকম একটা পপ আপ চলে আসবে। এখানে চাইলে আপনি আপনার ডেস্কটপের বিভিন্ন ডকুমেন্টও দিতে পারেন, ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এনিথিং। এবং আপনি যদি ফেসবুকের বা যে কোনো ওয়েবসাইটে ইউআরএল কপি করে এই জায়গাটায় ইউআরএল আমি লিখে দিই, ইউআরএল পেস্ট। এইখানে যদি ইউআরএল পেস্ট করেন এবং ওকে চাপ দেন, তাহলে দেখা যায় ওইটা একটা হাইপার লিংক ক্রিয়েট হবে। এটার জন্য প্রথমে সিলেক্ট করতে হবে যেখানে হাইপার, যেমন আমি এটা করেছিলাম এই ফেসবুকে, এটা প্রেস করে দেন আমি হাইপার লিংকে চাপ দিব। এরপর এখানে ইউআরএলটা, এই যে দেখেন এখানে একটা ইউআরএল শো করতেছে, অলরেডি আমি একটা ইউআরএল দিয়ে রেখেছিলাম, চাইলে রিমুভ করতে পারেন আর কি। এইটা হচ্ছে মূল কাজ, হাইপার লিংকের কাজ। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং আর কি। এরপরে ইনসার্ট টেবল, এটা সবার জন্য খুব জরুরি। অনেকে এটা নিয়ে খুব টেনশন করে আর কি, কিভাবে টেবিল তৈরি করা যায়। টেবিলটা তো আমি পারি না, টেবিলটা কিরকম হয়েছে, আমার দরকার 10টা কলাম, আমি নিতে পারছি না, এরকম আর কি। এর জন্য প্রথমে ইনসার্টে যেতে হবে, কিভাবে ইনসার্ট মানে স্থাপন করা, এবং টেবিলে যেতে হবে। এখানে এখানে গেলে আপনি বিভিন্ন মতো এখন যাই, এখানে এই দেখতে পাচ্ছেন টেবিল নিলাম। তো এখানে যদি আপনি হাত দিয়ে করেন, দেখা যাচ্ছে যে আমি শুধুমাত্র একটা রো নিয়েছি, না সরি, একটা একটা কলাম এবং রো নিয়েছে অনেকগুলি, দেখে 1x7 দেখাচ্ছে। এবং এইদিকে যদি বাড়াই এইভাবে অ্যাড হচ্ছে আর কি। আমি যদি এটা নেই, এরকম একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। এটা আপনার ইচ্ছা মতো, আপনি চাইলে ম্যানুয়ালি নিতে পারেন। এটা কিভাবে নিবেন, ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, এইখানে নিচে দেখবেন যে ইনসার্ট টেবল। এখানে ওদের বলে দিতে পারবেন যে এখানে 50টা যদি লাগে 50টা, এবং দুইটা এইভাবে প্রেস করলে আর কি ওরা এই দেখেন দিয়ে দিচ্ছে। আপনার যত খুশি দরকার ততগুলি। এবং আচ্ছা, আগের স্লাইডটা আচ্ছা, এখানে আসি। এখন আমি অনেক সময় দেখা যায় যে এই টেবিলে সাপোজ নেওয়ার পরে আমার এখানে আরেকটা আরেকটা নেওয়ার প্রয়োজন, যে এখানে আমি নেওয়া কাজ শেষ, এখন আরেকটা সেল বা একটা কলম এড করা দরকার। তখন কি করব, তখন যে স্লাইড যেটার দরকার ওইটার নিচে এইরকম একটা ঘর সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন ক্রিয়েট করলে এইখানে দেখা যাবে যে ইনসার্ট না একটা অপশন রয়েছে। ইনসার্টে যদি প্রেস করি ওরা বলে দিচ্ছে যে কোন দিকে আপনি চাচ্ছেন আর কি। এখানে লেফট মানে আমি যদি চাই ওই যেখানে সিলেক্ট করছি ওটার বাম দিকে এই কলমটা তৈরি হবে, এবং এখানে ইনসার্ট হবে ডান দিকে, রাইট লেখা এখানে দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে অ্যাবাব মানে উপরের দিকে তৈরি হবে। ওরা মানে একদম আপনি ওইভাবে তৈরি করতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন ড্র টেবিল নামে একটা অপশন। ড্র টেবিলের কাজ হচ্ছে আপনি কলমের মতো চাইলে ড্র আঁকাইতে পারবেন। মনে করেন এই সেলটাকে দ্বিখণ্ডিত করবেন, সেক্ষেত্রে কি করবেন, এই ড্র টেবিলটা সিলেক্ট করবেন, জাস্ট আমি সিলেক্ট করছি এবং এনে জাস্ট প্রেস করে এইভাবে টেনে দিলাম, দেখেন সেলটাকে ভাগ হয়ে গেছে। এরকম চাইলে আপনি ভাগ করতে পারেন। এবং এইরকম দেখেন কতগুলো ভাগ করে ফেললাম। জাস্ট এখন চাইলে এটা দিয়ে ইরেজও করতে পারেন। কোনো যদি এটা মনে করেন এই কলমটা ইরেজ করবে, এটা ইরেজ করে দিলাম। অনেক সময় দরকার হয় না, মার্কস করা দরকার হয়, বড় সেল দরকার হয়, তখন এই জাস্ট এইভাবে আর কি রিমুভ করে দিবেন। শুধুমাত্র এইগুলাই নেই, আরো কালার আছে, বিভিন্ন জিনিসগুলো এখান থেকে আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতো। এবং এখানে বর্ডার আছে, এগুলা নিজের একটু এক্সেস করলে আমার মনে হয় যে ক্লিয়ার হবে। কাজ করতে করতে এগুলা নিয়ে আর কি তখন আরো অ্যাডভান্স দিকে যাওয়া যায় আর কি। এখন চার্ট, এটা হচ্ছে আরো বেশি পপুলার বা আরো বেশি প্রয়োজনীয় একটা ব্যাপার। চার্টের সাথে এক্সেল এর একটা ব্যাপার বা একটা ডেটা শিটের একটা খুব বেশি সম্পর্ক।
যে একটা ডেটা সেটকে কিভাবে একটা খুব সংক্ষেপে সহজ ভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনই মূলত চার্ট আর কি। এটা ক্রিকেটের স্কোর দেখি যেরকম আমরা কিন্তু ওই রকম দেখে অভ্যস্ত না, কিন্তু ক্রিকেটের যে স্কোরের যদি চার্টটা দেখি তখন কিন্তু খুব সহজে বুঝে যে কার স্কোরের রান রেট কিরকম, ওই রকম আর কি ব্যাপারগুলা। এটার জন্য সেম ভাবে এবং কয়েক ধরনের চার্ট রয়েছে, এরিয়া, বার, লাইন, পাই, এই ধরনের আছে। এর জন্য আবার সেম উপায় আমরা ইনসার্টে যাব, চার্টে যাব, এইদিকে চার্ট রয়েছে, চার্টে দেখে আপনি অনেক ধরনের চার্ট পাবেন। এখানে আছে বাম দিকে যে কলাম, এখানে পাই আছে, লাইন চার্ট আছে, বার চার্ট আছে, এন্ড যে কোনোটা আপনি ইউজ করতে পারবেন। এবং এটা প্রেস করলে দেখবেন পাশাপাশি আর একটা এক্সেল শিটের মতো কিছু একটা তৈরি হয়, এই যে উপরে দেখতে পাচ্ছেন। এইখানে চাইলে আপনি এখানে কলাম গুলোর নাম চেঞ্জ করে দিতে পারবেন এবং এই এই রো গুলোর নাম চেঞ্জ করে দিতে পারবেন, যেগুলো এখানে শো করবে, এবং এই ভ্যালু গুলো চেঞ্জ করতে পারেন। এইভাবে করা যায়। আরেক ভাবে হচ্ছে আপনার যদি এক্সেল ফাইল রেডি থাকে, ঠিক এক্সেল ফাইল থেকেও আপনি চাইলে এইভাবে কিছুটা করতে পারেন। এবং শুধুমাত্র এরকম না, এটার মধ্যে দেখেন যে অনেক ধরনের কালার আছে, অপশন আছে, আপনার যেইভাবে প্রয়োজন। এবং এইখানে কালার অপশন আছে, দেখেন আপনি পছন্দ মতো কালার একটা ধরে ধরে চেঞ্জ করতে পারবেন আর কি। এবং আরেকটা বিষয়, এখানে প্লাস বাটন যদি আপনি দেখতে পাচ্ছেন, চার্ট এলিমেন্ট, এটা যদি প্রেস করেন তাহলে দেখবেন কত কিছু একটা ওপেন হয়ে যায়। এখানে এক্সিস বলে একটা কথা আছে, এক্সিস বলে এক্স এক্সিস না ওয়াই এক্সিস, এটা শো করতেছে এখানে, কিন্তু নিচের লেখা দেখতে পাচ্ছেন। এক্সিস টাইটেল কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি এটা প্রেস করি, এক্সিস টাইটেল বলে একটা অপশন আছে, এটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ এখানে টেম্পারেচার, পিএমপি, এখানে টেম্পারেচার, এইরকম আর কি। সবগুলো এইভাবে আর কি আপনি চাইলে আপনি নিজের মতো করে যেটা লেবেল করতে পারেন। এরর বার থাকে, সবকিছু এরর বার গুলো এখানে শো করতেছে। এখন এরকম গাইডলাইন দেখতে পারেন, মানে এটা হচ্ছে মূল কাহিনী আর কি। এখন এই শুধুমাত্র এইরকমও না যে টাইপও চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি মনে করেন যে পাই চার্ট নিচ্ছি, এখানে পাই চার্ট নিয়ে এইভাবে দেখাইলাম আর কি, সিলেক্ট করে ওইটা এখন পাই চার্ট হয়ে গেল আর কি। আচ্ছা, এটা আপনার মতো করে আপনি যেখানে প্রয়োজন সেইখানে বসাইলেন, ছোট করলেন, বড় করলেন, ইনসার্ট করলেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে কালার চেঞ্জ করলেন, নিয়ে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এড a slide theme for the gallery from the gallery। এটার কাজ হচ্ছে ওই যে আমি আগেই বলেছি একটা পরিবেশ তৈরি করা। আপনারা কিন্তু আমার স্লাইডে একটা কনসিস্টেন্সি বুঝতে পারতেছেন যে একজনই তৈরি করছে, কালার গুলো ওইরকম ভাবে সিলেক্ট করা হয়েছে। এখন যদি থিম বা একটা থিমের জন্য আপনার ডিজাইনে যেতে হবে, ডিজাইনে যাবেন, এরপর দেখবেন অনেকগুলো থিম রয়েছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন যেইটা খুশি সেইটা। এবং এখানে চাইলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। যেমন এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করিনি, যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান এখানে সলিড ব্যাকগ্রাউন্ড আছে। সলিড মানে এক কালার হয় সাধারণত, এখানে বিভিন্ন কালার দিতে পারেন, এই দেখেন এরকম দিতে পারেন। এবং গ্রেডিয়েন্ট আছে এখানে, যদি এখানে আরেকটা সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করা হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে না, এরকম আর কি বিভিন্ন এগুলা এখানে পেয়ে যাবেন আর কি। এখানে গ্রেডিয়েন্ট বলতে গ্রেডিয়েন্টে হচ্ছে একাধিক কালার থাকে, এখানে চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এইটা ধরে এটা চেঞ্জ করলে এখানে ভিজিবল হচ্ছে না, কারণ হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম অলরেডি। এইভাবে চাইলে আপনি আপনার মতো করে ডিজাইনটাকে, থিমটাকে চেঞ্জ করতে পারবেন। এবং প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন স্লাইড ট্রানজিশন। স্লাইড ট্রানজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন প্রফেশনালি কোনো কাজে যাব তখন স্লাইড ট্রানজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, আমরা এরকম কোনো কিছু স্লাইড ট্রানজিশন ইউজ করব না যেটা চোখে খারাপ লাগে বা একটা প্রফেশনাল পরিবেশ নষ্ট করে। সাপোজ আমি ক্যাজুয়ালি একটা 3/4 প্যান্ট বা একটা টি শার্ট পরে বাইরে হাঁটতে বের হয়ে যাই, কিন্তু ওইটা নিয়ে কিন্তু আমি প্রেজেন্টেশনের জন্য যেতে পারি না। প্রেজেন্টেশন গেলে আমার সত্যি ফর্মাল কোনো একটা কিছু প্রয়োজন হয়, এই জন্য এই ট্রানজিশন গুলো ফর্মাল হওয়া প্রয়োজন। এখন আমি যদি এখানে প্রেস করি একটা স্লাইডে, তখন দেখা যাচ্ছে ট্রানজিশন অপশনটা এনেবল হয়ে যায়। এখানে অনেক ধরনের ট্রানজিশন আছে যেগুলো ফ্যান্সি টাইপের, এগুলো খুব ভালো লাগে না আসলে প্রফেশনাল কাজে। প্রফেশনাল কাজের জন্য রেকমেন্ড করে মূলত একটা দুইটা, এটার মধ্যে কোনটা বেশি, একটা হচ্ছে নন যেটা থাকে, এটা কোনো স্লাইড থাকে না, এটা জাস্ট বাই ডিফল্ট থাকে। আর চাইলে আপনি কার্ড বলে একটা ট্রানজিশন ইউজ করতে পারেন। কার্ডের কাজটা কি একটু দেখাই, একটু প্রেজেন্টেশন কার্ড মানে খুব তাড়াতাড়ি আমি যদি প্রেস করি এরকম কার্ড চলে আসে, কার্ড এবং
আমি যদি ফেড ফেড এটাও ইউজ করতে পারেন, এটা অত বেশি সমস্যা করে না। ফেড দিলে আস্তে করে অন্য স্লাইডটা ওপেন হয়, আমি দেখাই। এটার থেকে এটা আসতে একটু সময় নিচ্ছে, হালকা চোখটা ভালো লাগতেছে। এটা দেখেন কাট করে চলে আসলো। এখন যেটা দেখবেন সেটা হচ্ছে কাট করে চলে আসলো, এই দেখেন। তো এর আগে যেটা দেখবেন, এটা দেখেন আস্তে করে চোখে একটা শান্তি দিচ্ছে আর কি, আস্তে করে আসতেছে। এটা হচ্ছে ফেড বলে। এখন কিছু কিছু স্লাইড আছে খুব ভালো লাগে না আসলে দেখলে, মানে স্যাররা অনেক সময় বিরক্ত হবে, বা কেউ যদি প্রেজেন্টেশন যারা নিচ্ছেন বা যারা দেখছেন তারাও বিরক্ত হবেন। এই প্রেজেন্টেশন যদি দেই, এটা কিরকম লাগে দেখেন। আরো কিছু প্রেজেন্টেশন আছে, এই দেখেন একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, এটা এটা কিরকম একটা অবস্থা, কতটা আনপ্রফেশনাল। এরকম গুলো আমাদের ইউজ করা যাবে। আমরা জাস্ট রেকমেন্ড করব যে একদম সিম্পল গুলো ইউজ করতে। এখানে হানি কম একটা আছে, একটা প্রেজেন্টেশন যদি হঠাৎ করে একটা অন্ধকার রুমে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করে, চোখে একটা খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। এগুলা করা কারণ হচ্ছে এই পাওয়ার পয়েন্ট শুধুমাত্র স্লাইডের কাজে ব্যবহার হয় না, এটা দিয়ে ভিডিও মেক করা যায়, ছোট ছোট অ্যানিমেশন করা যায়। এইসব কথা চিন্তা করে এগুলা করা হয়েছে। এগুলা প্রফেশনাল কাজে ব্যবহার হয় না, এই জন্য একটু আগে বলে দিলাম আর কি। আচ্ছা, এখন রিঅ্যারেঞ্জ স্লাইড, কিভাবে স্লাইড গুলাকে রিঅ্যারেঞ্জ করবেন আর কি, এটা একদম সহজ। আমি যদি দেখাই, বাম দিকে কলামে দেখলে স্লাইড গুলা এখানে রয়েছে আর কি। এই স্লাইড গুলাকে আস্তে আস্তে, যেটাকে মনে করেন যে আমি 11 নাম্বার স্লাইডটাকে ধরে উপরে নিব, এটা কিচ্ছু না, জাস্ট 11 নাম্বার স্লাইডটাকে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে উপরে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ। এই দেখেন আমার মতো করে আমি খুব পানির মতো চেঞ্জ করতে পারছি। এরকম করে আর কি আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, এখন হচ্ছে প্রেজেন্টেশন প্রিভিউ। যেটা প্রিভিউ মানে আমরা যেটাকে দেখি, এখন আপনারা যেটা দেখতেছেন এটা একটা এডিট ভিউ দেখতেছেন, যাতে আমি আপনাদের দেখাতে পারতেছি যে কিভাবে এডিটও করা যায়। কিন্তু আমরা এটা আসলে প্রেজেন্টেশন যখন দিবেন তখন এইভাবে দিলে ব্যাপারটা খুব খারাপ লাগে। এই জন্য আমাদের সবসময় প্রিভিউ বা স্লাইড শো মোডে দিতে হবে। স্লাইড শো মোডে দুই ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে নিচে একটা টেলিভিশনের মতো অপশন রয়েছে, ছোট্ট স্লাইড শো লেখা, ওইটা চাপ দিলে এরকম স্লাইড শো অপশন চলে আসবে, এখানে আর কিচ্ছু থাকবে না। আরেক ভাবে যাওয়া যায়, স্লাইড শো নামে আরেকটা রিবনে মেনু রয়েছে, এখানে গিয়ে ফ্রম বিগিনিং, এখানে দেওয়া আছে, মেনশন করে দেওয়া আছে ফ্রম বিগিনিং হচ্ছে একদম শুরু থেকে ওপেন হবে, এবং কারেন্ট স্লাইড হচ্ছে যে স্লাইডে বর্তমানে আমি অবস্থান করছি আর কি। এই স্লাইড থেকে আপনি চাইলে এখানে দুইটা অপশন রয়েছে, এটা যদি দেই এই স্লাইডটা ওপেন হলো আর কি, আর ওইটা দিলে প্রিভিউ। এখানে নতুন যে ভার্সন গুলোতে এরকম কিছু অপশন পাওয়া যাবে, এটার মাধ্যমে রেকর্ড করা যায়, আরো অনেক কাজ করা যায়, এগুলো অ্যাডভান্স। আর যদি আপনি শর্টকাট ইউজ করতে চান, শর্টকাট কি হচ্ছে F5 প্রেস করলেই, F5 প্রেস করলেই আপনি এইভাবে আর কি এসে যাবে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে প্রিন্ট হ্যাংআউট। প্রিন্ট হচ্ছে কিভাবে আপনি প্রিন্ট করবেন, প্রিন্টের প্রপার্টিজ গুলো কিভাবে সেট করে দিবেন। মনে করেন আপনি স্লাইড তৈরি করেছেন A4 পেজে, এখন আপনার কাছে পেজ দেখা যাচ্ছে A3, সেক্ষেত্রে আপনি ওই পেজের সাথে তো আপনার একটা সখ্যতা গড়ে উঠবে না, এই জন্য আপনি ওইভাবে পেজে প্রপার্টিজ গুলো চেঞ্জ করতে, এই জন্য ফার্স্টে ফাইলে যেতে হবে। ফাইল হচ্ছে মূলত এক ধরনের সেটিংস টাইপের, মূল মেনু গুলা যেই কাজগুলো ওইখানে পাবেন, এরপরে প্রিন্টে দিলেই হবে আর কি। আচ্ছা, এখানে প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্টে প্রেস করলে এইরকম একটা ব্যাপার চলে আসবে আর কি। এখানে প্রিন্ট কোন প্রিন্টার এটা সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলা, যেহেতু আমার এখানে একটাই প্রিন্টার, বা এখানে প্রিন্ট কয় পেজ হবে, ফুল পেজ হবে কিনা, এক পেজে কয় পেজ হবে, আউটলাইন কিরকম, এগুলো সব এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট একটা একটা করে একটু এনরোল করবে, দেখবেন যে কোনটার পরে কোনটা আছে। এখানে পেজ নাম্বার সিলেক্ট করে দিতে পারেন, কোনটা কোনটা মিলে একটা গ্রুপ করে ও প্রিন্ট করা যায়। এবং অনেক সময় বই প্রিন্ট করার ক্ষেত্রে এটাকে বুকলেট ভিউ বলা হয়, বুকলেটের মাধ্যমে আপনারা তাইলে বই, এটা আমাদের দোকানের যারা কাজ করে তারা আর কি বেশি ইউজ করে আর কি, বাসায় থাকলে এগুলো আর কি শেখা যায়। এই তো মূলত ওভারঅল আমার প্রেজেন্টেশন। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে কথাবার্তা শোনার জন্য। যদিও সবাই এই বিষয়গুলো জানেন, আমি একটু চেষ্টা করছি যারা নতুন তাদের জন্য, আশা করি বোরিং ফিল করেন না আপনারা।